রায়বাড়িতে তখন রাতের খাওয়া শেষ হয়েছে। কর্তারা নিজেদের ঘরে তাকিয়ায় ঠেস দিয়ে বসে থেলো হুঁকোয় তামাক টানছেন। তামাকে সুমিষ্ট সুবাসে ঘুম জড়িয়ে আসছে তাদের চোখের পাতায়। ওদিকে সবার খাওয়া শেষ হতে ঝি মোক্ষদাকে সঙ্গে নিয়ে ছোট বউ সুমিত্রা এঁটো বাসনগুলো বাড়ির পেছনের পুকুরের দিকে মাজতে নিয়ে যায়। সুমিত্রার হাতে একটা লণ্ঠন। এই দিকটা বেজায় অন্ধকার। কোথা থেকে একটা শীতল বাতাস বয়ে আসছে। শীত এখনো ঠিক পড়েনি, তবে বাতাসে হিমের আভাস স্পষ্ট। ঝিঝি পোকার কলতান শোনা যায়। বহু দূরে কোথায় যেন একটা শেয়াল ডেকে ওঠে। রায়বাড়িতে সারা দিন ব্যস্ততা। অতগুলো লোকের খাবার তৈরি করা, তাদের খেতে দেওয়া, এইসব করতে গিয়ে যেখানে দুজন ঝি পর্যন্ত হাঁপিয়ে যায়, সেখানে এক রাতের এতগুলো বাসন ফেলে রাখা কি কম ঝক্কি? যে বেলার বাসন সেই বেলাতেই মাজা চাই। রোজ রাতেই এঁটো বাসন পরিষ্কার করতে মোক্ষদা আর ছোট বউ এই পুকুরে আসে। কাজ যদিও ঝি মোক্ষদাই করে, তবুও রাতের বেলা একা আসতে ঠিক সাহস পায় না সে। এই জন্যই ছোট বউকে সঙ্গে নিয়ে আসে। মোক্ষদা জলের ধার ঘেঁষে বসে, এঁটো বাসনগুলো মাজতে থাকে। লণ্ঠন হাতে অদূরেই দাঁড়িয়ে থাকে সুমিত্রা। বড় বড় গাছে ছেয়ে থাকা এই নিকষ কালো অন্ধকারে লণ্ঠনটাকে কোনো ডাইনির চোখ বলে মনে হয়। সেই মৃদু আলোতেও কিন্তু সুমিত্রার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। কিছু একটা ক্রমেই যেন তাকে অধৈর্য করে তুলছে। মোক্ষদার বাসন মাজার একটানা শব্দ কানে আসে। এক সময় একটু যেন অধৈর্য হয়েই সে বলে, কি রে মোক্ষদা, আর কত দেরি করবি? নিয়ে নে, তাড়াতাড়ি হাত চালা। হ্যাঁ, এই তো দিদি হয়ে এসেছে। মোক্ষদা হাত চালায়। ছোট বউয়ের অস্থিরতার কারণটা উপলব্ধি করেই বেশ শান্ত স্বরে কথাটা বলার চেষ্টা করেছে। ছোট বউ যে রাতের আঁধারে বাড়ির পেছনের এই জঙ্গল ঢাকা পুকুর পাড়ে এসে ঠিক নিরাপদ বোধ করছে না, তা বুঝতে বাকি থাকে না তার। দ্রুত গতিতে কাজ সেরে কিছুক্ষণ পরেই উঠে দাঁড়ায় মোক্ষদা। বাসনগুলো হাতে নিয়ে পিছনে ফেরে। চলো দিদি, কাজ হয়ে। কথাটা শেষ করতে পারে না সে। সুমিত্রার রক্তশূন্য ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে সেও স্তব্ধ হয়ে যায়। সুমিত্রা তাকিয়ে রয়েছে ঠিক তার পেছন দিকে। এক অজানা ভয়ে তার মুখ পাংশু। লণ্ঠনের আলোয় তার ওই রক্তশূন্য মুখ যে কি অস্বাভাবিক ভয়ঙ্কর দেখাচ্ছে তা বলে বোঝানো যায় না। সুমিত্রা মন্ত্রমুগ্ধের মতো সেই দিকে তাকিয়ে আছে। তার চোখের তারায় ভয়, আতঙ্ক আর বিস্ময়ে এক ভয়াবহ সংমিশ্রণ। মোক্ষদা কোনো রকমে তার দৃষ্টি অনুসরণ করে পিছনের দিকে তাকায়, আর তাকাতেই তার বুকের ভেতরটা হিম হয়ে যায়। পুকুরের কালো জলের উপরে ভাসছে একটা আবছায়া ছায়া মূর্তি। না, ঠিক জলে ভাসছে না, বাতাসে ভর করে দাঁড়িয়ে আছে। ঘোর কৃষ্ণ তার গাত্রবর্ণ। অবয়বটা যেন বাতাসের সাথে তাল মিলিয়ে ক্রমাগত দুলছে, আর একটু একটু করে এগিয়ে আসছে তাদেরই দিকে। ভয়ে আতঙ্কে মোক্ষদার হাত থেকে ঝনঝন শব্দে বাসনগুলো পড়ে যায়। ও বাবা গো, ওটা কি গো? সেই শব্দে যেন সম্বিত ফিরে পায় সুমিত্রা। মোক্ষদার হাত ধরে এক হ্যাঁচকা টান মারে, আর পালানোর জন্য যেই পেছন ফেরে অমনি অতর্কিতে সেই ছায়া মূর্তি নক্ষত্রের বেগে তাদের দিকে ধেয়ে আসে। সেটার অবর্ণনীয় ভয়ালো উপস্থিতি মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে দুজনের ওপর। মোক্ষদা তখন হতভম্ব ছিল। তার মুখে কোনো কথা ফোটে না। ছায়া মূর্তিটা দুই হাতে দুইজনের চুলের মুঠি ধরে পুকুরের নিকষ কালো জলের দিকে টেনে নিয়ে যায়। জমাট বাঁধা অন্ধকার দিয়ে তৈরি তার অদৃশ্য মুখে এক কুটিল হাসি ফুটে ওঠে। এক তীব্র অভিসন্ধি পূরণের আকাঙ্ক্ষায় সে যেন উন্মত্ত। প্রবল আক্রোশে মূর্তিটা জলে টেনে নিয়ে গিয়ে ফেলে সুমিত্রা আর মোক্ষদা।
নমস্কার, আমরা ইওর অক্টোপাস। আজকে আবারও হাজির হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প শক্তিনাথ ও রায়গঞ্জের আতঙ্ক, রচনায় মৃন্ময় দেবনাথ। মৃন্ময় দেবনাথের জন্ম 2005 সালের 25শে সেপ্টেম্বর কোচবিহার জেলায়। বর্তমানে নিশিময়ী উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। শখ লেখালেখি। তার লেখা বিভিন্ন গল্প অডিও স্টোরি আকারে প্রকাশিত হয়েছে নানান ছোট বড় চ্যানেলে। এছাড়াও তার লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন লিটল ম্যাগাজিনে। আজকের গল্প পাঠে এবং প্রধান চরিত্রে রানা, এবং আজকের গল্প পাঠে আমাদের সঙ্গে বিশেষভাবে যুক্ত হয়েছে প্রাহি কথা ইউটিউব চ্যানেল থেকে প্রাহি এবং সৌনবস ক্রিয়েশন থেকে নবনীতা। ওদের চ্যানেলের লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশানে ওদের নামের পাশেই দিয়ে রেখেছি। আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে ওদের চ্যানেলে ভিজিট করতে পারবেন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ খুব শীঘ্রই আমরা 10,000 সদস্যের একটি পরিবার হতে চলেছি। শুরু হচ্ছে আজকের গল্প শক্তিনাথ ও রায়গঞ্জের আতঙ্ক। রায়গঞ্জ গ্রামের রায়দের চণ্ডীমণ্ডপে আজ সালিশ বসেছে। নিবারণ রায়, অভিরাম চক্রবর্তী, বেণীমাধব বাড়ুজ্জে, হরিশ চক্রবর্তী প্রমুখ গাঁয়ের বিশেষ গণ্যমান্যরা উপস্থিত। এছাড়াও খবর পেয়ে বেশ কয়েকজন গাঁয়ের লোকও ইতিমধ্যেই এসে হাজির হয়েছেন। ধীরেন নামের ছেলেটা ওই যে খানিকটা দূরেই মুখ নিচু করে চাটায়ের ওপর বসে রয়েছে, তারই বিচার হবে আজ। ধীরেনের অভাবের সংসার। ওর বউ কামিনী একা হাতে ভীষণ কষ্টে কোনো রকমে দিনপাত করে। ধীরেন সে খবরও রাখে না, এমনকি রাখার প্রয়োজনও বোধ করে না। ধীরেন হঠাৎ হঠাৎ করে যে 2-10 টাকা বউয়ের হাতে দেয় তাই দিয়েই কোনো ক্রমে চলে। আর খুব অভাব পড়লে প্রতিবেশী রায়দের গিন্নি সুমিত্রার কাছ থেকে সে কখনো চাল, খানিক ডাল কিংবা তেল এরকম চেয়ে নিয়ে থাকে। অন্যদিকে ধীরেন ছেলেটা যে চূড়ান্ত মদ্যপ আর লম্পট, সেই ব্যাপার জানে না গ্রামে এমন লোক বোধহয় নেই। তার ওপর তার আরেকটি বদ অভ্যাসও রয়েছে। গভীর রাতে নেশা করে বাড়ি ফিরে বউকে মারধর করা বলতে গেলে এখন তার নিত্যদিনের কাজ। হাতের সামনে যা পায় তাই দিয়েই কামিনীকে বেদম প্রহার করে সে। নিরীহ কামিনী মুখ বুজে সহ্য করে। দুঃখের কথা কাউকে কোনোদিন জানায় না সে। তা একদিন সকালে একান্তই নিরুপায় হয়ে কামিনী রায়দের বাড়ি এসেছিল খানিক চাল ধার করতে। রায়েরা এই পরগনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার। পরগনার বেশিরভাগ জমিই তাদের। বড় ভাই স্ত্রী পুত্র নিয়ে সদরে থাকে, গাঁয়ে খুব একটা যাতায়াত করে না। এখানকার সবকিছুই দেখাশোনা করে ছোট ভাই নিবারণ। নিবারণ যেমন এই গ্রামকে ভালোবাসে, তেমনি সকলের জন্য অনেক কিছু করে। গাঁয়ের লোক তাই তাদের জমিদারের মতোই শ্রদ্ধা ভক্তি করে। সুমিত্রারও দয়ার শরীর, সে কোনোদিন কামিনীকে ফেরায় না। নিরীহ দরিদ্র মেয়েটাকে সে হয়তো একটু করুণাও করে। যাই হোক, উপুর হয়ে কাপড়ের আঁচলে চালগুলো তুলে নেওয়ার সময় সুমিত্রার চোখ পড়ে কামিনীর হাতের দিকে। গভীর কালশিটে পড়েছে রুগ্ন হাতের কবজির কাজটায়। এ কি রে, তোর হাতে এসব কি হয়েছে? সুমিত্রা অবাক গলায় জানতে চায়। কামিনী চকিতে হাত লুকিয়ে ফেলে, মুখে কিছু বলে না। সুমিত্রা উত্তর না পেয়ে কামিনীর মুখের দিকে তাকায়, আর তাকাতেই থমকে যায়। তার কপালের ওপর গভীর হয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে। কি রে, বল, এগুলো কি করে হলো? কামিনী এবারেও কথা না বলে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। বুদ্ধিমতী সুমিত্রার ব্যাপারটা বুঝতে সময় লাগে না, তবুও সে কামিনীর মুখ থেকে কথাটা শুনতে চায়। তাকে অনেক বোঝানোর পর একসময় কামিনী হাউ হাউ করে কেঁদে ফেলে। এতদিন ধরে মনের ভেতর জমে ওঠা দুঃখের পাহাড় গলে যায় সামান্য সহানুভূতির ছোঁয়ায়।
সবটা শুনে সুমিত্রার ছোয়াল শক্ত হয়। এর একটা বিহিত করা প্রয়োজন। যাওয়ার সময় কামিনী কথাগুলো কাউকে জানাতে বারবার বারণ করে। সুমিত্রা মুখে কথা দিলেও মেয়েটার দুঃখ তার সহ্য হয় না। তার স্বামী নিবারণ রায় সদরে মোক্তারি করে। এই গ্রামে তার কথার যে অনেক দাম সেটা বলাই বাহুল্য। তার স্বামী বাড়ি ফিরতেই সুমিত্রা স্বামীকে সব জানিয়ে এর একটা প্রতিকার করতে বলে। নিবারণ রায় আধুনিক মনস্ক লোক, তার উপর আবার মুক্তার। সে চটে গিয়ে সেই দিন বিকেলেই এক সালিশি সভার আয়োজন করে। এই লম্পট ছোকরার শাস্তি অবধারিত। এর আগেও গ্রামের মধ্যে নানান অপকর্ম সে করে বেরিয়েছে। প্রথম প্রথম সবাই মাফ করে দিয়েছিল, কিন্তু এইবার করবে বলে মনে হয় না। স্ত্রীকে মারধর করা আর যাই হোক কোনো পুরুষের কাজ হতে পারে না। গণ্যমান্যরা সকলে মিলে নিজেদের মধ্যে ধীরেনের অপরাধ নিয়ে নিচু স্বরে আলাপ আলোচনা করছে। অন্যদিকে সুমিত্রার ঘরে বসে ভয়ে ক্রমেই কুঁকড়ে যাচ্ছে কামিনী, আর স্বামী নিশ্চয়ই ভাববে এইসব তারই কীর্তি। সত্যটা বললেও বিশ্বাস করবে না। আজ রাতে তার কপালে যে কি বিপদ লেখা আছে তা ঈশ্বরই জানেন। দিদি, তুমি এটা কি করলে? তোমাকে বলেছিলুম ওসব কাউকে বলো না। বেশ করেছি বলেছি। তুই আর কতদিন ওই শয়তানটার অত্যাচার সহ্য করবি বল? ইস, কি করেছে তোকে মেরে মেরে! বলতে বলতেই কামিনীর ক্ষতগুলোয় আরেকবার চোখ বুলে সুমিত্রা। কামিনী আর কথা বলে না। যতই হোক লোকটা তার স্বামী। এই বিচারের বিধান হওয়ার পর তার স্বামী তাকে যে পিটিয়ে মেরেই ফেলবে, কথাটা ভাবতেই তার সারা গা একবার শিহরিত হয়ে ওঠে। কিন্তু না, সেরকম আর কিছু হয় না। গাঁয়ের লোক এমনিতেই ধীরেনের ওপর খুব একটা আনন্দিত ছিল না। তাতে আজ আবার স্ত্রীর ওপর তার অত্যাচারের কথাটা সবার সম্মুখে আসতেই লোকজন তাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কেউ বলে শয়তানটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক, ওর এই গ্রামে থাকার কোনো যোগ্যতাই নেই। আবার কেউ বা আরও কঠোর শাস্তির উল্লেখ করে। নিবারণ যতই কঠিন ব্যক্তিত্বের মানুষ হোক না কেন, সে লঘু পাপে গুরুর শাস্তি দিতে রাজি নয়। সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে ধীরেনকে গ্রাম ছাড়া করা হবে না ঠিকই, কিন্তু এই গ্রামেও সে থাকতে পারবে না। গ্রামের বাইরে হাতিশালার জঙ্গলে একটা বহু পুরনো বাংলো রয়েছে। জঙ্গল দেখাশোনার জন্য ব্রিটিশরা বানিয়েছিল, কিন্তু কেন যেন ওই বাংলোতে কেউ থাকতে পারে না। অনেকবার লোক পরিবর্তন হয়। শেষ পর্যন্ত গত 5 বছর ধরে বাড়িটা ফাঁকাই পড়ে আছে। সেখানেই ধীরেনের থাকার ব্যবস্থা করে দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। গ্রামের কারুর সাথে মেলামেশা করার আর কোনো অধিকার তার থাকবে না। আর কামিনীকে রায়গিন্নি নিজের বাড়ির কাজে বহাল করবেন। যাই হোক, সেই কথাই স্থির হলো। সেই সময় অতগুলো লোকের সামনে কথা বলতে ধীরেনের সাহসে কুলালো না। সে চুপ করে রইল। সভা ভেঙে যেতে সবাই যখন উঠে গেল, তখন স্খলিত পদক্ষেপে সে শেষবারের মতো তার দরকারি জিনিসপত্রগুলো নিতে বাড়ির দিকে রওনা দিল। মনে মনে তখন সে ক্রোধে উন্মত্ত ষাঁড়ের মতো ফুঁসছে। রাগে রক্তবর্ণ তার চোখ দুটো সামনে যাকে পাবে তাকেই যেন ভস্ম করবে। মুখ নিচু করে সে পথ চলছিল। জীবনে কোনো দিন সে এত লোকের সামনে অপমানিত হয়নি। আর আজ সব হয়েছে ওই বজ্জাত কামিনীর জন্য। একবার শুধু ওকে হাতের সামনে পাওয়া যাক। রাগের দাঁত মুখ খিঁচিয়ে ওঠে ধীরেন। ভাই, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? হঠাৎই একটা কণ্ঠস্বরে চোখ তুলে তাকায় ধীরে। দেখে অভিরাম চক্রবর্তীর বড় ছেলে জীবন এসে দাঁড়িয়েছে। তোর গ্রামের ভেতরে ঢোকা বারণ না, যা ওই পথ ধর গিয়ে। লোক পাঠিয়ে দেওয়া হয়েছে, ও বাড়ি পরিষ্কার করে দেওয়া হবে। আর একলা তো গ্রামে নয়, হ্যাঁ, যা। কথাগুলো শুনেই রাগে গা জ্বলে যায় ধীরেনের। যে জীবন চক্রবর্তী তাকে সব সময় ধীরেন দা বলে ডেকে এসেছে, সে আজ একেবারে তুই তোকারি শুরু করে দিল। তার দাম এখন এতটাই কমে গেছে,
এতক্ষণ ধীরেন এমনিতেই রাগে ফুঁসছিল, তার মধ্যে কথাগুলো শুনে সে ক্রোধে প্রায় ফেটে পড়ল। জীবনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দড়াম করে এক ঘুষি কষিয়ে দিল তার চোয়ালে। তুই তকারি করলি তবে রে। জীবন মাটিতে ছিটকে পড়ে। দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক দৃশ্যটা দেখে। গ্রাম থেকে বহিষ্কার করে দেওয়া একটা বজ্জাত ছোকরার কিনা এত সাহস! সদল বলে এসে তারা চড়াও হয় ধীরেনের ওপর। সেই সুযোগে জীবনও বেশ করে হাতের সুখ করে নেয়। সন্ধ্যা উত্তীর্ণ হতে ধীরেন যখন জঙ্গলে ঘেরা বাড়িটাতে এসে দাঁড়ায়, তখন তার মনে সংকল্প স্থির। তার এক হাতে একটা তেলের টিন আর অন্য হাতে একটা মোটা দড়ি। পুরো গ্রামের সম্মুখে যখন আজ এই লোকগুলো তাকে মারছিল, তখনই সে এই সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতিশোধ সে নেবেই। লজ্জা, ঘৃণা, অপমান আর রাগের সংমিশ্রণে একটা অদ্ভুত অব্যক্ত অনুভূতি হয় তার। ঘরে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়। ঘরে তার একটা তেপায়া ছিল, সেটা দরজার পাশে রেখে সে সেটার ওপর বসে। তেলের টিন থেকে নিজের সারা শরীরে তেল ঢালে সে। তারপর দড়ি দিয়ে নিজেকে কষে বাঁধতে শুরু করে দরজার পাল্লার সাথে। প্রত্যেকটা লোকের কথা তার মনে স্পষ্ট গেঁথে গেছে। প্রত্যেকটা কথার বদলা নেবে সে, আর এই অপমানের শাস্তি হবে শুধু মৃত্যু। ভাবতেই একটা তীর্যক হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। বেঁধে রাখা হাত দিয়েই সে দেশলাই জ্বালে। একটা ক্ষুদ্র আগুনের ফুলকি, তাতেই মুহূর্তের মধ্যে ঝলসে ওঠে হিংস্র সাপদের মতো ধীরেনের চোখ জোড়া। আর তারপরে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। তার লেলিহান শিখা একটু একটু করে গ্রাস করে নিতে থাকে ঘরটাকে। চামড়া পোড়া গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। ধীরেন তাকিয়ে দেখে তার নিজের হাতের মাংস গলে গলে পড়ছে। চুল পুড়ে গিয়ে আগুন ব্রহ্মতালুতে চাপ দিচ্ছে। তবুও সে নির্বিকার। তার ঠোঁটে তখন সেই বাঁকা হাসি, আর চোখে ক্রূর দৃষ্টি। পরদিন সকালে কামিনী গ্রামেরই একটা ছেলেকে চুপি চুপি ডেকে বলেছিল, যা তো গিয়ে দেখে আয় তোর দাদা কেমন আছেন, রাতে কি খেয়েছেন জিজ্ঞেস করবি, আর ভালো করে বলবি যেন সাবধানে থাকে। আর আর খবরদার আমার কথা ভুলেও মুখে আনবি না যেন। কামিনীর কথা মতো ছেলেটা গিয়েছিল। গিয়ে দেখে বাড়ির দরজা বন্ধ। সে ডাকাডাকি করে, ঠেলাঠেলি করে, কিন্তু দরজা খোলে না। জঙ্গলের পথ ঘেঁষে তখন একদল কাঠুরে যাচ্ছিল। ছেলেটা নিরুপায় হয়ে তাদের ডাকে। তারা পরিস্থিতি বুঝে দরজা ভাঙে, আর যা দেখে তাতে তারাও ধুতির খুঁটে মুখ ঢাকে। মুহূর্তে গাঁয়ের লোক সেথায় জড়ো হয়ে যায়। একবারের জন্য হলেও সকলেরই গা ঘিন ঘিন করে ওঠে দৃশ্যটা দেখে। ঘরময় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কালো হয়ে যাওয়া মাংসপিণ্ড। বীভৎস গন্ধ সারা ঘর জুড়ে। ঘটনা বুঝতে বাকি রইল না কারোর। তবুও কেউ খুব একটা উদ্বেগ প্রকাশ করল না। বরং তাদের হাবে ভাবে একটা কথাই স্পষ্ট বোঝা গেল, আপদ বিদেয় হয়েছে, বাঁচা গেছে। শুধু স্তব্ধ হয়ে বসে রইল কামিনী। ধীরেন যতই লম্পট বজ্জাত হোক না কেন, সে তার স্বামী ছিল। গ্রামে কেউ কোনো ভাবাবেগ দেখালে না, যেন নিতান্ত সাধারণ একটা ঘটনা। ব্যাপারটা প্রত্যেকের মন থেকে কিছুদিনের মধ্যেই মুছে গেল। সবাই মনে করল এইবার আর কোনো সমস্যা হবে না। কিন্তু গ্রামবাসী তো আর জানতো না যে সমস্যা সবে শুরু। এই ঘটনার পর উপর্যুপরি 1 মাস কেটে গেল। সবাই যখন সব ভুলে গিয়েছে, তখনই জেগে উঠল বিপত্তি।
কামিনী সুমিত্রার 5 বছরের ছোট ছেলেটাকে দেখাশোনা করত। ভীষণ ব্যস্ততার মধ্যে রায়দের কেউই ছোট্ট ছেলেটাকে খুব একটা সময় দিতে পারত না। ধীরেনের শাস্তি হওয়ার পর সুমিত্রা তাকে এই কাজেই বহাল করেছিল। তা সেই দিন রাত্রে সুমিত্রার ছেলে চিত্তরঞ্জনকে রাতের খাবার খাইয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামে কামিনী। সে সারা দিন রায়বাড়িতে কাজ করলেও রাতে ওখানে থাকে না। রোজ রাতে সে বাড়ি ফেরে, আবার সকাল হতেই ওখানে চলে যায়। পথে নেমেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হয় কামিনীর। পথঘাট অন্ধকার, বাতাস বইছে না কোথাও, কেমন গুমোট একটা গরম। দ্রুত পা চালায় সে। খানিক চলতেই একটা ব্যাপার তার নজরে আসে। তার ঠিক পাশে পাশে রাস্তার ধারে ঝোপ বরাবর কিছু একটা খস খস শব্দে এগিয়ে চলছে। কামিনী ঘাড় না ঘুরিয়ে চোখের কোণ দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই চোখে পড়ে না। শব্দটা নিরবিচ্ছিন্নভাবে তার সমান্তরালে চলছে। হালকা পায়ের শব্দ, শুকনো পাতার ওপর খুব সন্তর্পণে কেউ চলে ফিরে বেড়াচ্ছে যেন। সে এগোলে এগোচ্ছে, সে থামলে থামছে। তবে কি অন্ধকারে গা মিশিয়ে কোনো মানুষ? থমকে দাঁড়ায় কামিনী। তার সাথে সাথেই থেমে যায় শব্দটাও। যতক্ষণ সে দাঁড়িয়ে থাকে ততক্ষণ কোনো শব্দ হয় না, কিন্তু চলতে শুরু করার সাথে সাথে শব্দটা আবার তাকে অনুসরণ করতে থাকে। এবার ভয় হয় কামিনীর। রীতিমতো দৌড়তে শুরু করে সে। তার পরক্ষণেই একটা ভীষণ ছায়ামূর্তি তার পথ রোধ করে দাঁড়ায়। আর সেই চিৎকার ছায়ামূর্তির মধ্যে যেন উল্লাস জাগায়। সেটা একটু একটু করে এগিয়ে আসতে থাকে তারই দিকে। আতঙ্কে বিহ্বল কামিনী পিছু হটার চেষ্টা করেও কিন্তু পারে না। তার পা জোড়া যেন অসাড় হয়ে গিয়েছে। কিছুক্ষণ ব্যাপারটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে ছায়ামূর্তি। কামিনীর পাংশু রক্তশূন্য মুখের দিকে তাকিয়ে দপ দপ করে জ্বলে ওঠে ওটার চোখ। কিছুক্ষণের ব্যবধান মাত্র। তারপরে এক তীব্র গগন বিদারী হুঙ্কার দিয়ে মূর্তিটা ঝাঁপিয়ে পড়ে কামিনীর উপর। সে নড়াচড়া করার সুযোগটুকু পায় না। চুলের মুষ্টি ধরে তাকে শূন্যের ওপর তুলে ধরে পিশাচটা। তারপরে 2 হাতে প্রবল টানে ধরটাকে মাথা থেকে আলাদা করে দেয়। রক্তের ধারা নেমে আসে। সেই রক্তের কাছে একটু যেন ঝুঁকে পড়ে অবয়বটা। দীর্ঘ একটা ঘ্রাণ নেয়। তারপরে সেই রকম রক্ত জল করা বিভৎস হাসি হেসে মিশে যায় রাতের অন্ধকারে। পরদিন প্রভাতে রক্তের স্রোত যেন বয়ে গেছে পথ জুড়ে। কিসে এরকম করে মারল মেয়েটাকে? এখানে তো বাঘ বা ওই ধরনের কোনো বন্যজন্তুর উপদ্রব নেই। তবে অনেক ফিসফাস চলে, কিন্তু রহস্য অসমাপ্তই থেকে যায়। নির্দ্বিধায় কিছুদিন কাটে, কিন্তু কয়েকদিনের ব্যবধানেই আবার এক নাম না জানা বিভীষিকা তার অব্যক্ত ভয়ানক থাবা নিয়ে গ্রামে হানা দেয়। বেণীমাধবের বেশ বয়স হয়েছে, কামকাজ বিশেষ করে না, সারাদিন ধর্মকর্ম নিয়েই থাকে। তাদের একটা কীর্তনের দল আছে গ্রামে। প্রায়ই তারা এই গ্রাম ও গ্রাম গান গেয়ে বেড়ায়। তা সেই দিন পাশের গ্রামের মুখুজ্জিদের বাড়িতে শীতলা পুজো উপলক্ষে বেণীমাধবের দল গান গাইতে যাবে। বাড়ির মধ্যে কি একটা সমস্যার কারণে তার খানিক দেরি হয়। সে দলের বাকিদের আগেই চলে যেতে বলে, আর কথা দেয় আসর শুরু হওয়ার আগে সে নিজেই পৌঁছে যাবে। সেই মতো দলের বাকিরা আগেই রওনা দিয়ে দেয়। সমস্যা মিটিয়ে বেণীমাধব যখন পাশের গ্রামের পথ ধরে তখন সন্ধ্যা হয়। বৈশাখ মাসের বিকেল, পরিবেশে কেমন এক গুমোট ভাব। ঝড় হবে বোধ হয়। আজ আসর ভেস্তে না গেলে হয়। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য বাঁশবাগানের মাঝের পথটা ধরে বেণীমাধব। এদিক দিয়ে নদী পার হয়ে গেলে
অনেকটা সময় কম হয়। বাঁশবাগানের ভেতরটায় এর মধ্যেই অন্ধকার নেমে এসেছে। কোথাও একটা মৃদু মর্মর শব্দ হচ্ছে যেন। হাঁটতে হাঁটতে অনেক কিছু ভেবে চলেছিল বেণীমাধব। হঠাৎ তার সম্বিত ফেরে। একটা বিষয় লক্ষ্য করে সে অবাক হয়। বাঁশবাগানের মাঝ বরাবর এই পায়ে চলা পথটা সামনে আচমকাই যেন অস্বাভাবিক রকম সরু হয়ে গিয়েছে। আশ্চর্য, এই পথে তো আগেও অনেকবার যাতায়াত করেছে। কই, এই পথটা তো এতটা সরু ছিল না। কেমন একটা আশঙ্কা হয় তার। তবুও সম্পূর্ণটাকে আলো আধারিতে চোখের ভুল ভেবে সে পথ চলতে থাকে। আরও অনেকটা চলার পর এবার তার ভয় হয়। বাঁশবাগানটা কি এতটা দীর্ঘ ছিল? কতক্ষণ ধরে তো হেঁটেই চলেছে, অথচ পথ তো আর শেষ হচ্ছে না। চলতে চলতেই একবার পিছন ফেরে সে, আর পিছনের দৃশ্যটা দেখেই তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। পিছনে পথ কোথায়? প্রতিটা বাঁশ গাছ যেন একটু একটু করে চেপে এসে পথের শেষ চিহ্নটুকু পর্যন্ত মুছে দিয়েছে। ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতেই এবার তার আশঙ্কা ভীষণ ভয়ে পরিণত হয়। চোখের সামনে সে স্পষ্ট দেখে প্রতিটা গাছ তার সরু ডালপালা নিয়ে কিলবিলে সাপের মতো খুব সন্তর্পণে এগিয়ে আসছে, আর ধীরে ধীরে মুছে দিচ্ছে তার যাত্রাপথ। আতঙ্কে বুদ্ধিশুদ্ধি লোপ পায় বেণীমাধবের। ভীষণ ভয়ে সে প্রাণপণে দৌড় লাগায়, অথচ কোথায় পৌঁছবে সে? পথ শুরু হয়ে আসছে ক্রমেই, আরো সরু, আরো। অতর্কিতেই একটা ভয়াল ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ায়। ডাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে মাটির উপর আছাড় খেয়ে পড়ে বেণীমাধব। বিকট অট্টহাস্য করে ওঠে ছায়ামূর্তি। ভয়ঙ্কর রক্ত জল করে দেওয়া সেই হাসি। বেণীমাধব আর উঠে দাঁড়াতে পারে না। তার আগেই অবয়বটা দু হাতে তার দেহ শূন্যে তুলে ধরেছে। ভয়ে আতঙ্কে বেণীমাধবের দেহটা থরথরিয়ে কাঁপছে। ছায়ামূর্তির চোখে কুটিল ধূর্ততা, একটা মোক্ষম টান, আর তারপরে সব শেষ। রক্তের ধারা নেমে আসে। সেই রক্তের কাছে একটু যেন ঝুঁকে পড়ে অবয়বটা, দীর্ঘ একটা ঘ্রাণ নেয়। তারপরেই সেই রকম রক্ত জল করা বিভৎস হাসি হেসে মিশে যায় সন্ধ্যার অন্ধকারে। এইবার গাঁয়ের লোকেদের মনে ভয় উপস্থিত হয়। এই কোন শয়তান তাদের গ্রামে হানা দিয়েছে? কি নৃশংসভাবেই না মারছে মানুষগুলোকে। একটা বিপদের কালো মেঘ ছায়া ফেলে গোটা গ্রামে। লোকজন সন্ধ্যার আধারে বাইরে বেরোনো বন্ধ করে দেয়। নাম না জানা একটা অব্যক্ত ভয় তাদের চেপে ধরে। অথচ এত সাবধানতা সত্ত্বেও বিপদ কিন্তু ঠেকানো যায় না। সেই রাতে ভীষণ গরম পড়েছিল। বিকেলে সামান্য এক পশলা বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু তাতে গরম কমার বদলে আরো বেড়েছে। হরিশ চক্রবর্তী কিছুক্ষণ ঘরের ভেতরে হাঁকুপাকু করার পর একসময় মরিয়া হয়ে উত্তরের জানালাটা খুলে দেয়। একরাশ শীতল বাতাস হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে আসে। হরিশের মনটা প্রফুল্ল হয়, কিন্তু সে জানত না যে জানলা খুলে সে সাক্ষাৎ সমনকে আহ্বান করেছে। দানবটা হরিশকে মারার পরিকল্পনা নিয়েই জানলার বাড়ি ওত পেতেছিল, আর ক্ষণে ক্ষণে তার উষ্ণ নিঃশ্বাসে উত্তপ্ত করে তুলছিল হরিশের ঘর। শেষে যখন নিরুপায় হয়ে সে জানলা খুলে দেয়, তখনই অভীষ্ট পূরণের আনন্দে নিঃশব্দ একটা পৈশাচিক হাসি হেসে ঘরে ঢুকে আসে সে, আর তেমনি সম্পূর্ণ নিঃশব্দে নিকেশ করে হরিশকে। হরিশ চক্রবর্তীর মৃতদেহটা আবিষ্কার হতে আরেক দফা চাঞ্চল্য ছড়ায় গ্রামের লোকেদের মধ্যে। এই মৃত্যুর মধ্যে দিয়ে শয়তানটা যেন বুঝিয়ে দিয়ে যায়, রাতে দরজা বন্ধ থাকলেই তার হাত থেকে নিস্তার পাওয়া যাবে না। তার হাত থেকে মুক্তি অতটা সহজ নয়। সেই দিন বিকেলেই গাঁয়ের লোক উদ্গ্রীব হয়ে এক সভার আয়োজন করলে। গ্রামবাসী অশিক্ষিত হতে পারে, কিন্তু অবোধ নয়। এই ভয়ঙ্কর কার্যকলাপ যে কার
আর বেছে বেছে এই লোকগুলোকেই ওই শয়তান কেন মারছে তা বুঝতে বাকি রইল না আর কারুরই। বোধ করি তোমরাও বুঝতে পারছো। সে যাই হোক, ওই দিন সভায় অনেক জল্পনা কল্পনা হলো। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে অনেকেই মাথা ঘামালে, কিন্তু খুব একটা সুরাহা হলো না। এক সময় অভিরাম চক্রবর্তী আর কোনো উপায় না দেখে সভয়ে একটা প্রস্তাব পারল। সভয়ে বললাম এই কারণে যে সে নিজেও জানে হয়তোবা ওই দানবের পরের শিকার সে নিজেই। তার উপরে নিজের ভাইকে ডেকে এনে আর অহেতুক আশঙ্কা বাড়াতে চায় না সে। কিন্তু গ্রামের লোকেদের যে বড়ই বিপদ, এর মধ্যে শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করাই কি সমীচীন হবে? এই সংকটে সকলকে একসাথে এর মোকাবিলা করতে হবে। এখন কেবল নিজের কথা ভাবলে চলবে কেন? অভিরামের মনে কোথাও না কোথাও একটা সুপ্ত আশা আছে যে এই বিপদের থেকে মুক্তি যদি কেউ দিতে পারে তবে একমাত্র শক্তিনাথই তা পারবে। বৃদ্ধ অভিরাম বলে ওঠে, তোমরা সকলে যদি একমত হও তবে আমি আমার ভাই শক্তিনাথকে খবর দিয়ে দেখতে পারি। জানোই তো, শক্তিনাথ বহু বছর ধরে কখনো বিহারের মালভূমি, কখনো হিমালয়ের বরফে ঢাকা পাহাড়ে পাহাড়ে ঘুরে বেরিয়েছে। ভূত প্রেত বিষয়ে তার অগাধ জ্ঞান। কেন তোমাদের মনে নেই সেই সেবারকার ওই অক্ষয় মণ্ডলের বাড়ির বিপদকে সে কিভাবে ঠেকিয়ে দিল? নিবারণ বলে ওঠে, মনে আছে খুড়ো, মনে আছে, সবই মনে আছে। এই সময় শক্তিকে পেলে আমরা মনে খানিক বল পেতুম, কিন্তু আমরা এখন ওকে পাবো কোথায়? সে তো কখনোই বাড়ি থাকে না। আমি যতদূর জানি শক্তি এখন ওপারের মিরপুর গাঁয়ে রয়েছে। আজই লোক দিয়ে খবর পাঠিয়ে দিলে 2-1 দিনের মধ্যে সে চলে আসতে পারবে। নিজের গ্রামের বিপদের কথা শুনলে সে চুপ করে বসে থাকবে না, এ আমি জানি। তোমরা যত তাড়াতাড়ি পারো খবর পাঠানোর ব্যবস্থা করো। সেই মতো শক্তিনাথকে ধরে আনতে 3 জন লোক পাঠিয়ে দেওয়া হলো। শক্তিনাথ অবশ্য তখন মিরপুরেই ছিল। সেখানে সে তখন মোকাবিলা করছিল এক ভয়ঙ্কর রক্তচোষার সাথে। সে আরেক ঘটনা, তোমাদের না হয় পরে কোনো দিন বলবোক্ষণ। লোকজন তো বেরিয়ে গেল ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে কি আর প্রতিকার হয়? গ্রামবাসী রুদ্ধশ্বাসে এক অজানা বিপদের আশঙ্কায় দিন গুনতে লাগলো। তেমনই এক ভয়াল রাতে শত পাহারা, শত সতর্কতা, শত নিরাপত্তা অবলম্বন করা সত্ত্বেও মারা পড়ল নিবারণের স্ত্রী সুমিত্রা আর তার খাস দাসী মোক্ষদা। হইচই কোলাহল সব স্তব্ধ হয়ে গেল। গ্রামের পথঘাট জনশূন্য হয়ে এলো। শুধু রাতে কেন, লোকজন দিনের বেলাতেও বাইরে বেরোতে ভয় পেতে লাগলো। কিন্তু লোকজন কাজ করা বন্ধ করে দিলে কি হবে? সেই শয়তান কিন্তু থামল না। থেকে থেকে তার মরণ কামড় আছড়ে পড়তে লাগলো নির্দিষ্ট কয়েকটা পরিবারের ওপর। ধীরেনের বিচারের দিন যারা যারা উপস্থিত ছিল, ঘুরে ফিরে প্রতি রাতে তাদের উপর আক্রমণ হতেই থাকলো। পরের কটা দিনে আরও 2 জন প্রাণ হারালো। একটা ভারী শোকের ছায়া নেমে এলো পরিবারগুলোর ওপর। একদিকে প্রিয়জন হারানোর কষ্ট, অন্যদিকে সেই ভয়ানক বিপদ, সব একসাথে মিলে মিশে ছন্ন ছাড়া করে তুলল রায়গঞ্জের প্রতিটা মানুষের জীবন। তখন গভীর রাত। অভিরাম বিছানায় চুপচাপ শুয়ে রয়েছে। বারবার তার মাথায় ফিরে ফিরে আসছে ওই ভয়ঙ্কর স্মৃতিগুলো। কি নৃশংস, কি বিভৎস! এর কি কোনো প্রতিকার নেই? শক্তি তো এখনো এসে পৌঁছল না। যারা খবর দিতে গিয়েছিল তারা ইতিমধ্যেই ফিরে এসেছে। শক্তি নাকি তাদের কথা দিয়েছে সে 2 দিনের মধ্যেই গাঁয়ে আসবে। কিন্তু কই, আজ 3 দিন কেটে গেল, এখনো তো তার দেখা নেই। আর কতগুলো নিরীহ প্রাণ যাবে? আজ রাতে আবার কার পালা? শুয়ে শুয়ে এই সবই ভাবছিল অভিরাম। হঠাৎ টক টক করে শব্দ শোনা যায়। এই শব্দ তার চেনা, কপাটের ওপর টোকা মারবার শব্দ। কেউ কি এসেছে? কিন্তু এত রাতে কে আসবে?
এখন তো কারুর আসার কথা নয়। তবে সম্ভাবনাটার কথা ভাবতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে তার। আবার টোকা পড়ে। কি করা উচিত এখন? দরজা খুলে দেবে? ভয়ে ভয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে। বাড়িতে সে নিজে আর ছেলে জীবন ছাড়া আর কেউ নেই। জীবন পাশের ঘরে অঘোরে ঘুমোচ্ছে। এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে পরিত্রাণ পেতে সে আগেই নিজের স্ত্রী আর ছোট মেয়েটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। চিৎকার করে ডাকলেও এখন কেউ শুনবে না। কেউ কি তবে সত্যিই এসেছে? ওইসব নিশ্চয়ই তার মনের ভুল। যে অত নৃশংসভাবে মানুষগুলোকে মেরেছে সে কি স্বয়ং তার দরজায় উপস্থিত হয়ে টোকা দিয়ে রসিকতা করবে? না, বোধহয় তার ধারণা হয়তো ভুল। দরজাটা খোলা দরকার। আবার দুটো টোকা পড়ে। এবার অভিরাম তড়িঘড়ি উঠে গিয়ে দরজাটা খোলে। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। একটা দীর্ঘকায় ছায়া মূর্তি দরজায় দাঁড়িয়ে, বলিষ্ঠ দীর্ঘকায় দেহ। একবারের জন্য গা ছমছম করে ওঠে তার। পরক্ষণেই দৃঢ় অথচ শান্ত গলার স্বর শোনা যায়। দাদা ঘুমিয়ে পড়েছিলে নাকি? এতবার টোকা দিলাম। হায় হায়, ভেতরে আয়। তা এত রাত হলো যে? শক্তিনাথ ঘরে ঢুকে আসে। দরজা ভেজিয়ে দিয়ে অভিরাম একটা কেরোসিনের টেমি জ্বালে। হলদে আলোয় ঘরটা ভরে ওঠে। ঘরের চতুর্দিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নেয় শক্তিনাথ। তারপর ঝড়ের গতিতে কয়েকটা প্রশ্ন করে যায়। বাড়িতে আর কেউ নেই? কাউকেই তো দেখছি না। আচ্ছা, আমি আগেরবার যখন এখানে এসেছিলাম তখন তো এই সময় বেশ আড্ডা চলতো গো রায়েদের দালানে। এত তাড়াতাড়ি তো গাঁয়ের লোক ঘুমোতো না। এমনকি এখন তো শীতকালও নয় যে সকলে এত আগে শুয়ে পড়বে। আর ব্যাপারটা কি বলো তো? আমাকে খবর পাঠালে কেন? গোবিন্দ তোকে কিছু বলেনি? বললে গ্রামে নাকি খুব বিপদ। তুমি নাকি আমাকে যত শীঘ্র সম্ভব চলে আসতে বলেছ। বলেছিলাম বটে। গ্রামে সত্য সত্যই ভয়ানক বিপদ উপস্থিত হয়েছে। সেটা তো বুঝতেই পারছি। গ্রামে ঢুকেই আমার সন্দেহ হয়েছিল। তা ব্যাপারটা কি খুলে বলো তো। বলছি, সব বলছি। তার আগে শান্ত হয়ে বসতো। দাদার কথা শুনে শক্তিনাথ বিছানার ধারে বসে। টেমির আলোয় এবার তার চেহারা ভালো করে দেখা যায়। পরনে ধুতি আর পাঞ্জাবি, সাধারণ বাঙালি পোশাক, কিন্তু বিশেষত্ব ওই মুখে। দৃঢ় চোয়ালে চাপ দাড়ি, চুল বড় হয়ে কানের পাশ দিয়ে নেমেছে। বহুদিন চুলদাড়ি কাটেনি বোধ হয় ছেলেটা। গালের কাছে একটা কাটা দাগ রয়েছে তার। ফলে হঠাৎ করে মুখের দিকে তাকালে মনে হয় যেন হাসছে। অভিরাম সব কথা খুলে বলে শক্তিনাথকে। সেই ধীরেনের বিচারের দিন থেকে শুরু করে এতদিনের সব কটা মৃত্যুর ব্যাপারে। গ্রামের লোক যে কি ভীষণ আতঙ্কে রয়েছে, আর এই বিপদে সেই যে একমাত্র ভরসা, তা জানাতেও ভোলে না। সবটা শুনে কিয়ৎক্ষণ চুপ করে থাকে শক্তিনাথ। সে আবার হাত কচলাতে শুরু করেছে। মনে মনে উদ্গ্রীব হয়ে ওঠে অভিরাম। শক্তি কি কিছু বলবে? সে কি কিছু বুঝতে পেরেছে? অনেকক্ষণ চুপ করে থেকে শক্তিনাথ একটাই কথা বলে, না, অনেক রাত হলো, শুয়ে পড়ো, কাল সকালে ভেবে দেখব। সকালবেলায় শক্তিনাথ বাইরে দাওয়ায় বসেছিল। মনে মনে আকাশ পাতাল ভেবে চলেছিল সে। এমন সময় একজন বয়স্ক লোক ব্যস্ত সমস্ত হয়ে তাদের দাওয়ার সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে। রীতিমতো হাঁপাচ্ছে সে। শক্তিনাথ এই গাঁয়েরই ছেলে। লোকটাকে চিনতে তার অসুবিধে হয় না। লোকটার নাম ক্ষীরোদ। তা এত সকালে লোকটা এখানে কি করতে এলো? শক্তিনাথ উঠে গিয়ে ক্ষীরোদের পাশে বসে। ক্ষীরোদ ততক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছে। শক্তিনাথকে দেখে সে হয়তো কিছুটা ভরসাও পায়। কি হয়েছে খুড়ো? এত সকাল সকাল এমন দৌড়ে এলেন যে? তোমার খোঁজে আসছিলাম বাবা।
অভিরাম তো বহুদিন আগে খবর পাঠালে, কিন্তু তুমি তো এখনো এলে না। সেই খোঁজ করতেই আসছিলাম। তারপর এসব কি শুরু হয়েছে বলো তো? হ্যাঁ, আমার খোঁজে? কেন? শুনেছেই তো বাবা, গ্রামে সব কি উৎপাত শুরু হয়েছে। কেউ তো বাঁচবে বলে মনে হচ্ছে না। এখন এখন তুমি একমাত্র ভরসা বাবা। দেখো কি করা যায়, যদি আমাদের এই মৃত্যুর হাত থেকে মুক্তি দিতে পারো। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি সাত সকালে আমার কাছে এরকম ছুটে এলেন কেন? ওহ, বেমালুম ভুলে গিয়েছি। আসলে বয়স হচ্ছে তো। সত্যি কথা বলতে কি বাবা, আমি তোমার কাছে রক্ষা পেতে এলুম। মানে? কাল রাতে ওই শ্মশানের হাতে আমিও মরতে বসছিলাম বাবা। কপাল জোরে কোনো ক্রমে বেঁচে গিয়েছি। আর আর একটু হলে এই পৈতৃক প্রাণটা খোয়াতে হচ্ছিল। বলেন কি খুড়ো? তা নয় তো আর বলছি কি, কাল রাতে যেমন গরম ছিল তেমনই মশার উৎপাত। রাত যখন 2 প্রহর, তখন আমার ঘুমটা ভেঙে যায়। শুনি যে পাশের গোয়ালে গরুগুলো বেজায় ছটফট করছে। আমি ভাবলাম বোধহয় মশার অত্যাচারে ওরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তা আমি দরজা খুলে বাইরে বেরোলাম। বাইরে কেমন যেন একটা গুমোট গরম, ভালো লাগলো না আমার ব্যাপারটা। তাড়াহুড়ো করে দরজার পাশে রাখা ছেঁড়া কাপড়টা পেঁচিয়ে নিয়ে তাতে আগুন ধরানোর জন্য যেই দেশলাইটা হাতে নিয়েছি, সবে জ্বালাতে যাব, তখনই হঠাৎ মনে হলো কেউ যেন খুব নিঃশব্দে আমার পিছনে এসে দাঁড়িয়েছে। বাইরেটা তখন অন্ধকার, খুব আবছা চাঁদের আলোয় ব্যাপারটা ভালো বুঝতে পারলাম না, কিন্তু আমার খুব ভয় হলো। জানোই তো, ধীরেনের সালিসের দিন আমিও উপস্থিত ছিলাম। আর ওই শয়তানটা বেছে বেছে তাদেরই মারছে যারা ওই দিন সালিসে ওর বিপক্ষে কথা বলেছিল। আমি বুঝলাম স্বয়ং মৃত্যু আমার পিছনে এসে উপস্থিত হয়েছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আচমকাই কি মনে হতে ফস করে হাতের দেশলাইটা জ্বালিয়ে দিলাম। কাঠি জ্বলে উঠতেই পিছন থেকে এক বিকট হুঙ্কার ভেসে এলো। কি ভয়ানক সেই শব্দ, না শুনলে বলে বোঝানো যাবে না। আর সঙ্গে সঙ্গেই আমার থেকে একটু দূরে উটোপটির প্রচণ্ড শব্দ। ভয়ে কোনো রকমে আমি সেই শব্দের উৎস লক্ষ্য করে মাথা ঘোরালাম। আর কি দেখলাম জানো? সেই অন্ধকারের বুক চিরে একটা কালো বিকট ছায়ামূর্তি দুরন্ত গতিতে বাতাসে ভাসতে ভাসতে কোথায় যেন মিলিয়ে গেল। আমি তারপর আর বাইরে দাঁড়াইনি, কোনো রকমে ঘরে ঢুকে আগল তুলে দিয়েছিলাম। উফ! তারপর সকাল হতেই এই এই তোমার কাছে ছুটে এলাম। এতগুলো কথা একবারে বলে বৃদ্ধ কিছুক্ষণের জন্য চুপ করল। তার মুখ রক্তশূন্য, পাংশু। ঘটনাগুলো বলতে গিয়ে সে যেন নিজের চোখের সামনে ওই শয়তানটাকে প্রত্যক্ষ করতে পারছিল। আমি কাল রাতে কি প্রকারে যে বেঁচে গিয়েছি তা আমি নিজেও জানি না, কিন্তু বারবার তো আর বেঁচে যাব না। তুমি বাবা রক্ষা করো, কিছু একটা করো বাবা। শক্তিনাথ খানিকক্ষণ চুপ করে থাকে। তার হাত দুটো তখন একে অপরকে ঘষে চলেছে। এক সময় সে সচকিত হয়ে বলে ওঠে, আচ্ছা খুড়ো, আপনার ঠিক মনে আছে যে যখন আপনি দেশলাইটে জ্বালালেন তখনই ওই শয়তানটা হুঙ্কার করে উঠেছিল? হ্যাঁ বাবা, বিলক্ষণ মনে আছে। ওই রাতের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। উফ! আচ্ছা, আপনি এক কাজ করুন, এখন বাড়ি যান। আপনার এখন বিশ্রামের দরকার। সারা রাত তো ঘুমোননি, চোখ থেকেই বোঝা যাচ্ছে। যান, বাড়ি যান এখন। আমি দেখছি কি করা যায়। এই বিপদ থেকে এখন তুমিই রক্ষা করতে পারো, দেখো বাবা। বৃদ্ধ নিম্ন স্বরে আরও কত কিছু বলে যায়। শক্তিনাথ খেয়াল করে না। ভয়ে আতঙ্কে বৃদ্ধের মাথা ঠিক নেই। তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে শক্তিনাথ আবার দাওয়ায় এসে বসে। অনেক কিছু উত্তর খোঁজা বাকি তখন। তার হাত দুটো সমানে নিজেদের মধ্যে যুদ্ধ করে চলে। বিকেলের দিকে অভিরামের ছেলে জীবনকে সঙ্গে নিয়ে শক্তিনাথ সেই বাংলোর দিকে রওনা দেয়, যেখানে ধীরেন নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। এখনো পর্যন্ত সে কিছুই ঠিকঠাক বুঝে উঠতে পারেনি, কিন্তু কেন যেন তার বারবার মনে হতে থাকে সেই জায়গাটাতে পৌঁছলে সে কিছু একটা নিশ্চয়ই আবিষ্কার করতে পারবে। জঙ্গলে ঘেরা বাড়িটার সামনে এসে
তারা যখন দাঁড়ায় তখন সূর্য প্রায় পশ্চিম আকাশে ঢলে পড়েছে। গাছগাছালির মাথায় সূর্যের রক্তিম আভার স্পর্শ লেগে জঙ্গলে কেমন এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে। শক্তিনাথ সমস্তটায় একবার ভালো করে চোখ বুলিয়ে নেয়। সরু চোখে প্রতিটা জিনিস যেন মেপে নেয় সে। তারপর আচমকাই প্রশ্ন করে, এখানেই মরেছিল ধীরেন? জীবন আবঝা উত্তর দেয়। তার মনে এখন অব্যক্ত এক ভয় উপস্থিত। আবার রাত নামছে, কে জানে আজ কার পালা। হয়তো তার নিজেরই। সেও তো ধীরেনের বিরাগভাজন হয়েছিল। আজ তারই প্রতিশোধ নিতে ওই শয়তানটা তাকে মারতে আসবে না তো? ভয়ে মুখে রক্ত নেমে যায় জীবনের। শক্তিনাথ ততক্ষণে চারপাশটা ঘুরে দেখতে শুরু করেছে। বাড়ির দরজা তালা বন্ধ। ধীরেনের দেহটা বের করে নিয়ে আসার সময় পুড়ে যাওয়া একদলা মাংস রোয়াকের ওই ধারে পড়েছিল। জায়গাটা এখনো কালো হয়ে আছে। বাংলোর চারপাশে হাঁটতে হাঁটতে একসময় আকাশের দিকে তাকিয়ে শক্তি আচমকাই থমকে যায়। দু একবার এদিক ওদিক তাকায়, তারপর ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, ধীরেন এই ঘরেই মরেছিল, ঠিক তো? হ্যাঁ, এই ঘরেই তো। কেন? শক্তিনাথের মুখেও পাংশু হয়ে যায়। সে তার সামনের একটা গাছের দিকে আঙুল নির্দেশ করে। কি গাছ এটা? গাছটার দিকে তাকাতেই চিনতে পারে জীবন। বাবলা। কিন্তু এতে আর আশ্চর্য কি? এরকম জঙ্গলে দু একটা বাবলা গাছ তো থাকতেই পারে। সেই কথাটাই মুখেও বলে সে। বাবলা? তাতে কি? দেখ, ওদিকেও দুটো আছে। অন্যদিকে হাত দেখায় শক্তিনাথ। তার ইশারা লক্ষ্য করে সেই দিকে তাকাতেই আরও দুটো বাবলা গাছ চোখে পড়ে জীবনের। অথচ এবারেও অস্বাভাবিক কিছু তার নজরে আসে না। হ্যাঁ, কিন্তু তাতে কি? ওরে অবোধ, ভালো করে দেখ। বাংলোটা পূর্ব দিকে মুখ করে তৈরি, আর তিনটে বাবলা গাছ বাংলোটার ঠিক তিন দিকে ত্রিভুজের মতো দাঁড়িয়ে। দেখ, এটা যেটার নিচে আমি দাঁড়িয়ে, এটা ঠিক উত্তর দিক, আর ওইটা ঠিক পশ্চিম কোণে, আর মাঝেরটা দেখ একেবারে বায়ু কোণে দাঁড়িয়ে। তিনটে বাবলা ঠিক একটা ত্রিভুজের মতো বাড়িটাকে ঘিরে রেখেছে। শেষের কথাগুলো নিজের মনেই বিড়বিড় করে শক্তিনাথ। জীবন অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এসব কি বলছে শক্তিনাথ? সবটাই তো প্রায় তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। শক্তিনাথের গলা আবার শোনা যায়, আচ্ছা আচ্ছা, ধীরেন কবে মারা গিয়েছিল বলতো? বুধবার। ধুর, তোর বার বলতে বলেছি নাকি? তিথি বল, তিথি। কি তিথি ছিল ওই দিন? ধমক খেয়ে চুপ করে যায় জীবন। খানিক আমতা আমতা করে বলে, পূর্ণিমা বোধ হয়। এটাই ভেবেছিলাম। কিন্তু একটা কথা বলতো, তোর এই বারটা এত নিখুঁতভাবে মনে আছে কি করে? মাথা নিচু করে ফেলে জীবন। ওই ভয়ানক দিনটা সে কি করে ভুলতে পারে? সেই দিনই তো ধীরেনের সাথে তার কথা কাটাকাটি হয়েছিল। এমনকি এই বাঘ বিতণ্ডা হাতাহাতি পর্যন্ত গড়াতে পারত, যদি না ওই লোকগুলো। কিরে, কি বললাম? তোর দিনটা এত ভালো করে মনে আছে কি করে? জীবন জানে এইবার আর চুপ মেরে থাকাটা ঠিক হবে না। কিছুটা ইতস্তত করে সে সেই সন্ধ্যার কথাগুলো শক্তিনাথকে বলে। এর আগে সে এই ব্যাপারটা কাউকে বলেনি। শক্তিনাথ চুপ করে শোনে। তার চোয়াল কঠিন হয়ে ওঠে, ভ্রুজোড়া অস্বাভাবিক রকম কুঁচকে যায়, কিন্তু সে কোনো কথা বলে না। পরিবেশে তখন অন্ধকার ক্রমেই ঘনিয়ে আসছে। প্রকৃতিও যেন বিপদের আভাস পেয়ে তাড়াতাড়ি দৌড়ে খিল এঁটে দিতে চাইছে। জীবন সভয়ে তাড়া দেয়। কাকাবাবু, চলো, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। শক্তিনাথ অন্যমনস্কভাবে কিছু ভাবছিল। জীবনের কথায় যেন সম্বিত ফিরে পায়। ঘুরে দাঁড়িয়ে বলে, হ্যাঁ চল। দুজনে মাটির আলপথ ধরে গ্রামের দিকে ফেরে। পথ চলতে চলতে জীবন এক সময় এতক্ষণ ধরে তার মনে চলতে থাকা প্রশ্নটা করেই বসে, কিন্তু কাকাবাবু, বাবলা গাছের সাথে এসবের কি সম্পর্ক? শক্তিনাথ তখন খানিক ধাতস্থ হয়েছে। সে পথের দিক থেকে চোখ ফেরায় না। মৃদু পদক্ষেপে চলতে চলতে সে বলে যায়, তোর তো আবার এসব কিছুই বোঝার কথা নয়। শোন,
বাবলা গাছ বড় সাধারণ কোনো গাছ নয়। এই বাবলা গাছের কাঠ কোনো শুভ কাজে খুব কম ব্যবহার হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই গাছের কাঠ দিয়ে হোম করে ভয়ঙ্কর কোনো অপশক্তিকে আহ্বান করা হয়। গুপ্ত পুরাণে বাবলা গাছকে শয়তানের প্রতীক বলা হয়েছে, জানিস? তা যাই হোক, ওই বাংলোর 3 দিকে 3টে বাবলা গাছ ঠিক ত্রিকোণ ত্রিভুজের মতো দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য করেছিস নিশ্চয়ই। এই লক্ষণ কিন্তু মোটেই সুবিধের নয়, এই রকম খুব একটা দেখা যায় না। কিন্তু যখন কোনো বাড়ির 3 দিকে এইরকম 3টে বাবলা গাছ থাকে, তখন তাকে বলে ত্রিকোণাক্ষ। আর তার ফলে ওই বাড়ির মধ্যে অস্বাভাবিক কিছু দেখা বা অনুভব করা মোটেই বিজাতীয় নয়। আমার কি মনে হয় জানিস, এর জন্যই ব্রিটিশদের বন বিভাগের কেউই এই বাড়িটা বানানোর পর ওখানে থাকতে পারত না। সে যাক, গাছগুলো দেখেই আমার সন্দেহ হয়েছিল, লক্ষণ মোটেই সুবিধের নয়। তার উপর আবার ওই বাড়ির মধ্যেই ধীরেন গায়ে আগুন দেয়। এমনিতেই প্রতিশোধের আগুন জ্বলছিল, সে উপরই আবার এই অলক্ষণের বাড়িতে আত্মহত্যা। না, আত্মহননের পথ যে বেছে নেয় মৃত্যুর পর অধিক ক্ষেত্রেই কিন্তু তার আত্মার সদ্গতি হয় না। এর জন্যই তোর কাছে জানতে চাইলাম ধীরেনের মৃত্যুর দিন কি তিথি ছিল। অন্য কোনো তিথি হলে হয়তো আমি সামলে নিতাম, কিন্তু ছিল কি পুরো পূর্ণিমা। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় ত্রিকোণাক্ষদের মধ্যে অদৃশ্য এক যোগ স্থাপিত হয়। তখন অমঙ্গল আরও ঘনিয়ে আসে, আর ওই মহেন্দ্রক্ষণেই আত্মহনন করে ধীরেন। এর জন্যই তো তার অতৃপ্ত আত্মা এই ভয়াবহ দানবে পরিণত হয়েছে। মানুষ মারা তার কাছে এই কোড়ে আঙুলের খেল। অনেকটা কথা বলে থামে শক্তিনাথ। জীবন রুদ্ধশ্বাসে শুনছিল। তার ঘাড়ের প্রতিটা রোমকূপ খাড়া হয়ে যায় কথাগুলো শুনে। এ কি ভীষণ বিপদের মুখে এসে পড়েছে তারা। এবার কি হবে? কথাটা বলতে গিয়ে গলা কেঁপে যায় জীবনের। কি আর হবে, ওই শয়তানের যা ক্ষমতা তার সাথে পেরে ওঠা আমার কম্য নয় রে। রোজ সে মানুষ মারবে, যাদের ওপর ওর আক্রোশ সব কটাকে নিকেশ করবে সে। কাল রাতেও ক্ষীরোদ বুড়োকে মারার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। হঠাৎ করে মাঝপথেই থেমে যায় শক্তিনাথ। মুহূর্তের ভগ্নাংশের জন্য চুপ করে থাকে। বোঝা যায় সেইটুকু সময়ের মধ্যে সে কিছু একটা খুঁজে পেয়েছে আচমকাই। সেই সম্ভাবনাকে সত্যি করেই একটু পর শক্তিনাথ চাপা গলায় বলে ওঠে, পেয়েছি পেয়েছি, আশা করি এতেই হয়ে যাবে। নে জীবন, তাড়াতাড়ি পা চালা, এখন বাড়ি ফেরা দরকার। ঝিঝি পোকার ডাকও যেন হঠাৎ থমকে গিয়েছে। বাতাস স্তব্ধ, মৃত্যুর শীতলতা যেন ঘিরে ধরছে এই বৈশাখ মাসের ঈষৎ উষ্ণ পরিবেশকেও। সামনের ফাঁকা জমিটায় চাঁদের মৃদু আলো চুঁইয়ে পড়ছে। কোথা থেকে একটা মিহি বাতাস শয়তানের শীতল নিঃশ্বাসের মতো ভেসে আসে, আর তাতেই শিরদাঁড়ায় একটা হিমেল স্রোত খেলে যায় জীবনের। সে জানে অদূরেই সবাই আত্মগোপন করে আছে, সবার সতর্ক দৃষ্টি তার দিকেই। তবুও তার ভয় হয়, অব্যক্ত এক ভয়, শিরশিরে একটা ভয় যা ক্রমেই শিরদাঁড়া বেয়ে পায়ের দিকে নেমে যায়। তার সামনে যে কালো মেঘের ঝোপটা, সেটার মধ্যে মিশে যেতে যথাসাধ্য চেষ্টা করে সে, কিন্তু কোনো লাভ কি হবে এতে? শক্তিনাথের নির্দেশ যে বায়ুকোণে হঠাৎ মেঘের আভাস দেখা দিলেই তাকে উঠে পড়তে হবে, গিয়ে দাঁড়াতে হবে ঠিক জমির মধ্যিখানে। যদিও শক্তিনাথ সম্পূর্ণ আশ্বাস দিয়েছে যে তার কিছু হবে না, কোনো ভয় নেই, কিন্তু ওই ভীষণ দানবের সামনে জীবনের চিন্তাজাল হঠাৎ ছিঁড়ে যায়। আকাশের দিকেই তাকিয়েছিল সে, কিন্তু কই, এর আগে তো আকাশে মেঘ ছিল না। একটু আগে পর্যন্ত পরিষ্কার চাঁদ দেখা যাচ্ছিল। তবে কি ওটা? আচ্ছা, ওটাই কি তবে বায়ুকোণ? ভালো করে হিসেব করে নিজে মেলানোর চেষ্টা করে জীবন। ঠিক
ওইটাই বায়ুকোণ বটে। তবে কি নির্দেশ মতো কাজ করার সময় এসে গেছে? ভয়ে আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে যায় তার। ধীরে ধীরে ওই কালো মেঘের মতো বস্তুটা পশ্চিম দিক পর্যন্ত ঢেকে দেয়। তাকে এইবার উঠতে হবে, কিন্তু পা জোড়া সাড়া দেয় না। ভয়ের শীতলতায় ডুবে গেছে যেন সেগুলো। কি করবে সে? তাকে তো উঠতেই হবে। তার জন্য পুরো পরিকল্পনাটাই না নষ্ট হয়ে যায়। প্রাণপণে উঠে দাঁড়ায় সে। রাতের অন্ধকারকে আরো গাঢ় করে আকাশে কালো মেঘরাশি জমা হয়। ঝোপের আড়াল থেকে বেরিয়ে মরিয়ার মতো সে দৌড় লাগায় ফাঁকা জমিটার মাঝখানে। পাগলের মতো ছুটতে থাকে মাঠময়। কিছুক্ষণ এই উন্মাদ উল্লাসের ফল হয়। আকাশে যে কালো মেঘরাশি এতক্ষণ ধরে জমা হচ্ছিল, এবার তা অতর্কিতেই ছুটে আসে মাঠের দিকে। নির্দেশ মতো এবার স্থাণু হয়ে দাঁড়িয়ে পড়ে জীবন। দুরন্ত গতিতে কালো মেঘের স্তর মাঠের একটা জায়গায় নেমে এসে পুঞ্জীভূত হয়। ধীরে ধীরে এক আবছায়া অবয়ব ধারণ করে সেটা, ঠিক যেন একটা মানুষ। তারপর অবয়বটা ধীরে ধীরে এগিয়ে আসে জীবনের দিকে। বিষম আতঙ্কে সে চোখ বোঝে। অদূরেই একটা কালমেঘ ঝোপের আড়ালে লুকিয়ে সবটাই লক্ষ্য করছিল শক্তিনাথ। এই আবছায়া আলো আধারিতে সে স্পষ্ট দেখে জীবনের পা জোড়া যেন মৃদু মৃদু কাঁপছে। সে মনে মনে প্রমাদ কোণে, ছেলেটা এখন অজ্ঞান হয়ে সবটা নষ্ট না করে দিলে হয়। ঘোর কালো এই অবয়ব তখন জীবনের চেয়ে মাত্র কয়েক হাত তফাতে। আগুনের ভাটার মতো জ্বলছে তার চোখ জোড়া, মুখময় যেন এক কুটিল হাসি। মূর্তিটা আর কিছুটা এগিয়ে আসে, ধীর মন্থর তার গতি। শিকারকে হত্যা করার আনন্দটা যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চায়। শক্তিনাথ এমনই একটা পরিস্থিতির অপেক্ষা করছিল। সে পাশের ঝোপের দিকে মুখ ফেরায়, আঙুল তুলে কি একটা ইশারা করে। ইঙ্গিত টের পায় পাশের ঝোপে লুকিয়ে থাকা অরবিন্দ। সঙ্গে সঙ্গে ঝোপের মধ্যে আগুনের ঝলসানি ওঠে। চোখের পলকে একটা আগুন তীব্র বেগে ছুটে যায় ছায়ামূর্তির দিকে। জীবনকে নিপুণভাবে পাশ কাটিয়ে সেই আগুনের গোলা ঠিক ছায়ামূর্তির পায়ের কাছে গিয়ে পড়ে। ব্যাস, শক্তিনাথ যা ভেবেছিল তাই হয়। একটা বিকট হুঙ্কার ছেড়ে অনেকটা পিছিয়ে যায় ছায়ামূর্তি। সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে পরপর আরও কয়েকটা অগ্নিপিণ্ড পাশের ঝোপ থেকে ছুটে যায়। যদিও তার গায়ে লাগে না একটাও, কিন্তু বিভৎস গর্জন করতে থাকে ছায়ামূর্তি। সেই সুযোগে অসাধারণ ক্ষিপ্রতায় ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে শক্তিনাথ। তীব্র বেগে ছুটে যায় জীবনের দিকে। জীবন রুদ্ধশ্বাসে দাঁড়িয়েছিল। তাকে এক হ্যাঁচকা টান মেরে সরিয়ে দেয় সে, আর পলকের মধ্যে আরেকটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকা বড় মানুষের আকারের কিছু একটা দাঁড় করিয়ে দেয় জীবনের জায়গায়। অন্ধকারের সাথে গা মিশিয়ে কাজটা তারা এত দ্রুত করে ফেলে যে খানিক দূরে আগুনের আতঙ্কে জর্জরিত দানবটা কিছুমাত্র টের পায় না। শক্তিনাথ জীবনকে নিয়ে পুনরায় একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়া মাত্র অরবিন্দ অগ্নিবর্ষণ থামিয়ে দেয়। দানবটা বেশ কিছুক্ষণ চুপ করে বাতাসে ভেসে থাকে, মিলিয়ে যায় না। জীবনের অবয়ব তখনও তার সামনে। খানিক পর আর অগ্নিবর্ষণ হচ্ছে না দেখে দানবটা আবার জীবনকে লক্ষ্য করে এগোতে থাকে। সে ঘুণাক্ষরেও বোধ পায় না যে সে যাকে লক্ষ্য করে এগোচ্ছে সে আদৌ জীবন নয়। তার দৃষ্টির অলক্ষ্যে সবটাই পরিবর্তন হয়ে গিয়েছে। দুরন্ত গতিতে বাতাসে ভেসে সে একেবারে জীবনের সামনে চলে আসে। মরিয়ার মতো প্রবল আক্রোশে চেপে ধরে জীবনরূপী ওই মূর্তিটাকে। দুহাতে শূন্যে তুলে ধরে সেটাকে, কিন্তু কিছুটা উপরে তুলতেই সে থমকে যায়। জীবন কি এত হালকা? আর সে বিন্দুমাত্র শব্দ করছে না কেন? সে হাত দুটো আবার নামিয়ে আনতে যাবে, এমন সময় শক্তিনাথের নির্দেশে অতর্কিতেই আরেকটা আগুনের ফুলকি ভীষণ গতিতে এগিয়ে যায় দানবটার দিকে। মুহূর্তের জন্য বোধহয় হকচকিয়ে যায় সেটা। কয়েকটা পা পিছিয়ে যায় সে, কিন্তু জীবনের মূর্তিটাকে হাত থেকে ফেলে দেয় না। প্রবল বেগে ছুটে আসা আগুনের সামান্য ওই ফুলকিটা গেঁথে যায় শয়তানের হাতে ধরা জীবনের দেহে।
বিকট অট্টহাস্য করে ওঠে পিশাচটা। একদিকে ঝোপের আড়ালে বসে থাকা শক্তিনাথের মুখেও একটা তীর্যক হাসি ফুটে উঠতে দেখা যায়। পিশাচটা হয়তো ভেবেছে সে জিতে গেছে। এতই সহজ। তার অট্টহাসি থামার আগেই পিশাচের হাতে ধরা দেহটায় ওই সামান্য ফুলকি থেকে গনগন করে আগুন জ্বলে ওঠে। ঘটনাটা এতটাই দ্রুত ঘটে যে ব্যাপারটা বুঝে দেহটা হাত থেকে ফেলে দেওয়ার আগেই আগুনের শিখা চেপে ধরে দানবটার অন্ধকারে তৈরি দেহে। মুহূর্তের মধ্যে তার অট্টহাসি বদলে যায় বিকট মর্মভেদী আর্তনাদে। পুরো চেষ্টা করতে থাকে আগুনের হাত থেকে মুক্তি পাওয়ার, কিন্তু সে পারে না। লাল লকলকে শিখাগুলো আষ্টে পৃষ্ঠে চেপে ধরে তাকে। ধীরে ধীরে ছায়ামূর্তির উপস্থিতি ম্লান হয়ে আসে। নিশা বিদীর্ণকারী চিৎকার ক্রমে স্তব্ধ হয়। একসময় সেই দানবের অবশেষটুকুও যখন আগুনের আঘাতে মিলিয়ে যায়, তখন উঠে দাঁড়ায় শক্তিনাথ। একটা বড় দীর্ঘশ্বাস ছাড়ে সে। তার দেখা দেখি জীবন আর অরবিন্দ ওঠে। ভয়ে তাদের মুখ ফ্যাকাশে, কিন্তু নিজেদের দায়িত্ব তারা যথাযথ পালন করেছে। রাতের আঁধার কেটে গিয়ে তখন পূব দিগন্তে একটু লালচে আভা দেখা দিতে শুরু করেছে। তারা ক্লান্ত পায়ে গ্রামের দিকে ফিরতে থাকে। জীবনের মাথায় তখন অজস্র প্রশ্ন। এসব কি করে হলো? আর ওই জিনিসটাই বা কী ছিল যেটা তখন শক্তিনাথ দাঁড় করিয়ে দিল? সে কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই অরবিন্দ প্রশ্ন করে বসল। আচ্ছা ঠাকুর, আমাদের গ্রাম কি এখন মুক্ত? আর কেউ মরবে না তো? না, সেরকম হওয়ার আর কোনো সম্ভাবনা দেখি না। আশা করি আমাদের গ্রাম এখন আবার আগের মতোই হয়ে যাবে। লোকজন আবার সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোতে পারবে। কিন্তু কাকাবাবু, এসব ঠিক কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। জীবন, তুই বড্ড কম বুঝিস। বারে, আমাকে তো কিছুই বললেন, শুধু শুধু অন্ধকারে কতক্ষণ দাঁড় করিয়ে রাখলে। এখন বলার বেলায় আমি কম বুঝি? আরে শোন, তবে বলছি। দাদার কাছে শুনেছিলাম ধীরেন রাগে, অপমানে আর লজ্জায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। ভেবেছিলাম আর 5টা অতৃপ্ত আত্মাদের মতো ধীরেনও মুক্তি না পেয়ে ওই পার্থিব জগতে আটকে রয়েছে। ভালোভাবে শ্রাদ্ধ শান্তি করলে সে হয়তো মুক্তি পাবে। প্রথম সন্দেহ হলো তখন যখন শুনলাম সেই লোকগুলো ভয়ানকভাবে মরতে শুরু করেছে যারা সেই দিন ওর বিচারের সময় উপস্থিত ছিল। মৃত্যুগুলোর বর্ণনা যখন ভালো করে শুনলাম, তখন আমার ভয় হলো এ অতি সাধারণ কোনো অতৃপ্ত আত্মার কাজ কখনোই নয়। ধীরেন গায়ে আগুন দিয়ে মরেছিল, কিন্তু এতে এই রকমভাবে আত্মার বিকৃতি ঘটে না। এর ভেতরে কিছু একটা আছে যা আমি ধরতে পারছিলাম না। সকালবেলা বসে বসে এইসবই ভাবছি, এমন সময় ক্ষীরোদ খুঁড়ো এলেন। তাকেও নাকি ওই শয়তানটা মারবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। কেন পারেনি জিজ্ঞাসা করতে তিনি এমন এক তথ্য দিলেন যা শুনে আমার মাথা একটু হলেও খুলে গেল। পিশাচটা যখন তাকে মারতে এসেছিল তখন তিনি নাকি একটা দেশলাই জেলেছিলেন। প্রথমে আমি পুরো ব্যাপারটা নেহাতি কাকতালীয় বলে উড়িয়ে দিয়েছিলাম। যে পিশাচ কিনা নির্দ্বিধায় এতগুলো মানুষের গলা ধর থেকে আলাদা করে দিতে পারে, সে ভয় পাবে সামান্য এক দেশলাইয়ের আগুনে? তাও আবার হয় নাকি? মন থেকে ঘটনাটা পুরোটাই উড়িয়ে দিয়েছিলাম। তারপর বিকেলে তোর সাথে গেলাম ওই বন বিভাগের বাংলোতে। ওখানে গিয়ে দেখি আরেক দৃশ্য। তোকে তখন বলছিলাম না, বাড়ির 3 দিকে 3টে বাবলা গাছ কিভাবে অমঙ্গল ডেকে আনে? তখন আমি একটু দ্বিধায় পড়লাম। তোর কাছে শুনতে চাইলাম, মনে আছে ধীরেন কোন তিথিতে মরেছিল? যখনই শুনলাম পূর্ণিমা, ব্যাস সবটা পরিষ্কার হয়ে গেল আমার মাথায়। আগেই বলেছি, পূর্ণিমার রাতে ত্রিভুজের মতো অবস্থানকারী বাবলা গাছগুলোর মধ্যে এক অদৃশ্য যোগসূত্র স্থাপিত হয়, আর ওই মহেন্দ্রক্ষণেই গায়ে আগুন দিয়েছিল ধীরেন। আর সেটার ফলেই তার অতৃপ্ত আত্মা পরিণত হয়েছিল এই শক্তিশালী দানবে।
আমাদের ভাষায় এই পিশাচের নাম পিংলা, কারণ পিঙ্গল অর্থাৎ আগুন যেমন তার উৎপত্তি করে, তেমনি তাদের ধ্বংসও করতে পারে। এদের মানুষ হত্যার একটাই পন্থা, মুন্ডুকে ধর থেকে আলাদা করে দেওয়া। আর স্কন্ধের কাঁচা রক্তের ঘ্রাণ এদের শক্তিকে প্রতিবার বাড়িয়ে দেয়। এরা অপ্রতিহত, এদের বিনাশ করার কোনো পন্থা নেই, একমাত্র আগুন ছাড়া। সমগ্র ত্রিভুবনে এরা যদি কিছুতে ভয় পায়, তবে তা শুধুমাত্র আগুন। এর জন্যই তো ক্ষীরোদ দেশলাই তাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছিল। ব্যাপারটা মাথায় আসতেই চিন্তা করতে থাকি, কিভাবে এই শয়তানকে শায়েস্তা করা যায়। এরা এতটাও বোকা নয় যে স্বেচ্ছায় এসে আগুনের সাথে নিজেকে মিশিয়ে দেবে। হঠাৎ করেই একটা ফন্দি মাথায় আসে। জীবন এমনিতেই ওই শয়তানের লক্ষ্য, আজ না হোক কাল সে ওকে মারার চেষ্টা করতই। আমি তাই ওকেই টোপ হিসেবে ব্যবহার করি। মাঠের মাঝখানে দাঁড় করিয়ে দিই ওকে, আর অরবিন্দকে তার বাড়ির থেকে ধরে আনি। আমি আগেই দেখেছিলাম অরবিন্দর তীরচালনায় অসাধারণ টিপ। এক তীরে সে শিকারকে ঘায়েল করার ক্ষমতা রাখে। জানতাম মাঠের মধ্যে জীবনকে দেখে ওই শয়তানটা আসতে বাধ্য। ও, একটা কথা তোদের বলা হয়নি। একটা বাড়ির 3 দিকে যখন ত্রিকোণাক্ষের সৃষ্টি হয়, তখন দিকের চেয়ে বেশি ক্ষমতা থাকে কোণগুলোর। যেমন ধর, পূর্ব পশ্চিম দিকের চেয়ে ঈশান কিংবা নৈঋত কোণ বেশি প্রাধান্য পায়। তেমনি এক্ষেত্রে বায়ুকোণে বাবলা গাছ থাকায় পিশাচটা বায়ুকোণ আশ্রয় করেছিল, আর এই মাঠটা ঠিক বায়ুকোণ বরাবর। হিসেব মতোই পিশাচ যখনই বায়ুকোণ থেকে জেগে উঠল, তখনই তার চোখ পড়ল জীবনের দিকে। যথারীতি সে তাকেই নিকেশ করতে এগিয়ে এলো। অরবিন্দকে আগে থেকেই নির্দেশ দেওয়া ছিল, তেলে চোবানো কাপড় তীরের ফলায় লাগিয়ে তাতে আগুন দিয়ে সে পিশাচটাকে লক্ষ্য করে মারে। যা আশা করেছিলাম তাই হয়। ওই অগ্নিশিখা তাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অরবিন্দর মুহুর্মুহু অগ্নিতীর বর্ষণে সে ভীত হয়ে খানিকটা পিছিয়ে যায়, আর সেই সুযোগটুকুকেই আমি সুবর্ণ সুযোগ বানিয়ে ফেলি। জীবনকে সরিয়ে এনে আগে থাকতেই বানিয়ে রাখা খড়ের পুতুলটাকে জীবনের জায়গায় দাঁড় করিয়ে দিই। হঠাৎ তীর বর্ষণ থেমে যাওয়ায় পিশাচ ওই সুযোগটুকুকে কাজে লাগাতে চায়। দৌড়ে এসে খড়ের পুতুলটাকে যেই হাতে নেয়, অমনি অরবিন্দের আরেকটা তীর। আর কি, ব্যাটা কি আর উপায় পায় তখন? বাকিটা তো তোমরা দেখলেই। বলা শেষ করে থামে শক্তিনাথ। বাকি দুজন স্তব্ধ হয়ে শুনছিল। এ কি কুটিল পরিকল্পনা! উফ! একটা দীর্ঘশ্বাস ছাড়ে জীবন। ততক্ষণে আলো অনেকটাই ফুটেছে। রাতের সেই বিভীষিকা যেন মিলিয়ে যাবে সকালের ওই পবিত্র আলোর সাথে। আশেপাশের গাছে গাছে পাখিরা ডাকতে শুরু করেছে। তারা বাড়ির কাছে প্রায় চলেই এসেছিল। হঠাৎই পথের ধারে একটা গাছের দিকে তাকিয়ে থমকে যায় শক্তিনাথ। কি হলো কথা? ওটা কি পাখি রে? পাশের একটা পেঁপে গাছে বসে থাকা একটা পাখির দিকে আঙুল দেখায় সে। পাখিটা সাধারণের তুলনায় বেশ বড়, রংটাও কেমন যেন ভোরের আলোয় ঠিক ঠাহর হয় না। কি জানি, বলতে পারবো না, কিন্তু এরকম পাখি এর আগে দেখিনি। সেটাই তো বলছি। আবার চিন্তায় ডুবে যায় শক্তিনাথ। আর রকম সকম দেখে জীবন প্রশ্ন করে, একটা পাখি তো হবে কিছু একটা, চলো বাড়ি চলো। না, পরিবেশ আমার মোটেই ভালো ঠেকছে না রে। বাকিরা কেউ উত্তর দিয়ে ওঠার আগেই পাখিটা বিকট কর্কশ কণ্ঠে ডেকে ওঠে। ডাকটা শুনে উপস্থিত সকলেরই যেন বুক কেঁপে ওঠে। কেমন অমঙ্গল মেশানো ডাকটা। শক্তিনাথের ভ্রুজোড়া কুঁচকে যায়। সে আনমনে বিড় করে বলে, এই প্রকৃতিতেই যেমন শুভ শক্তির বাস, তেমনি অশুভ শক্তিও এই প্রকৃতির বহির্ভূত নয়। 3টে সামান্য বাবলা গাছ যখন একটা শয়তান সৃষ্টি করতে পারে, তখন একটা আশ্চর্য পাখি মোটেই। শক্তিনাথের শেষ কথাগুলো ডুবে যায় পাখিটার আরেকটা বিকট ডাকে। পাখিটার ঘোলাটে চোখ তখন তাদের দিকে স্থির।
শুনছিলেন গল্প শক্তিনাথ ও রায়গঞ্জের আতঙ্ক, রচনায় মৃন্ময় দেবনাথ, গল্প পাঠে ও প্রধান চরিত্রে রানা এবং অন্যান্য চরিত্রগুলোতে গৌরব, অর্পিতা, প্রাহি কথা থেকে প্রাহি, সৌনভস ক্রিয়েশন থেকে নবনীতা এবং সৌভিক। গল্পের সূত্রধার আমি সৌভিক। ধ্বনি পরিকল্পনা ও আবহে ফিনিক্স অডিওভার্স। গল্পের প্রচ্ছদ কৌশিক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম ইওর অক্টোপাস। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে এরকম নতুন একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসি। এছাড়াও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজেও যেতে পারেন। সেখানে আমরা সমস্ত গল্পের আপডেটস সব থেকে আগে শেয়ার করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।